সাপ্লিমেন্টারি তালিকাতে যদি আপনাদের নাম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা তো সবাই জানেন যে আপনাকে তখন ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে ট্রাইব্যুনালে আপনি কিভাবে আবেদন করবেন, তার জন্য অনলাইনে আবেদন করার পদ্ধতি কি রয়েছে কিংবা অফলাইনেই বা আবেদন করার পদ্ধতি কি রয়েছে। তাছাড়া সবাই কি এই যে ট্রাইব্যুনাল রয়েছে এই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন, তার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত কিছুই জানাবো। সেই জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, সাপ্লিমেন্টারি তালিকাতেও যদি আপনাদের নাম না থাকে এই অবস্থাতে কিন্তু আপনাদের সামনের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তার কারণ ট্রাইব্যুনালে অ্যাপিল করার পরে কতদিনের মধ্যে সেই অ্যাপিলের রেজাল্ট বেরোবে অথবা আপনার নাম কবে সাপ্লিমেন্টারি তালিকায় বা সাপ্লিমেন্টারি তালিকাতে উঠবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তার কারণ সেটা নিয়ে কোনো এক্স্যাক্ট অর্ডার নেই সুপ্রিম কোর্টের কিংবা হাইকোর্ট, অর্থাৎ সেক্ষেত্রে আপনাদের ভোট দেওয়ার চান্স খুব কম। কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যে আপনি কিন্তু সাপ্লিমেন্টারি তালিকাতে আপনাদের নাম না থাকলেও আপনি পরে আবেদন করতে পারবেন। দেখুন, ইতিমধ্যে লিস্ট প্রকাশিত হয়ে গেছে যে কোন কোন জেলার জন্য কোন অবসরপ্রাপ্ত বিচারপতিরা এই যে ট্রাইব্যুনাল রয়েছে এই ট্রাইব্যুনালে বসবেন। তো সেক্ষেত্রে দেখুন আপিল করার পদ্ধতি কি রয়েছে, মানে এটা কি এমন ব্যাপার যে আপনি যবে খুশি আবেদন করতে পারবেন, সেটা কিন্তু নয়। সাপ্লিমেন্টারি তালিকাতে যেদিন আপনি দেখবেন, অর্থাৎ যেই সাপ্লিমেন্টারি তালিকাতে আপনাদের নাম আসবে এবং যেখানে আপনাকে বাতিল করা হবে সেই তালিকা বেরোনোর 15 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে, যেমন ধরুন 23শে মার্চ যদি আপনাদের তালিকা বেরিয়ে থাকে তাহলে তার 15 দিনের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে। সেটা আপনি দুভাবে করতে পারবেন, একটা হচ্ছে অনলাইনে এবং আরেকটা হচ্ছে অফলাইনে। অনলাইনের যে লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা আমি মুখেও বলে দিই, eci.net.eci.gov.in এটা লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। এছাড়া ইসিআই নেট বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপ থেকেও আপনারা বের করতে পারবেন, অর্থাৎ সেই অ্যাপ থেকেও আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনি ভাবেন যে না আমি অনলাইনে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, আমি অফলাইনেই করব, তাহলে সেক্ষেত্রে আপনি সশরীরে জেলা শাসক, মহকুমা শাসক অথবা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসডিএম এর অফিসে গিয়েও আপনি জমা করতে পারবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে কোন কোন গ্রাউন্ডে আপনি আবেদন করতে পারবেন। বলা হয়েছে কেন আবেদনকারীর নাম বাদ দেওয়া উচিত ছিল না তার যথোপযুক্ত কারণ দেখাতে হবে। অর্থাৎ ধরুন আপনাদের নাম বাদ চলে গেছে, অথবা ধরুন কারোর নাম বাদ গেছে, তো কি কারণে কেন তাদের নাম বাদ যাওয়া উচিত ছিল না, তো সেই কারণ আপনাকে দেখাতে হবে। দেখুন, আপনাকে যে বাদ দিচ্ছে অর্থাৎ যাদের নাম বাতিল হচ্ছে তার এক্স্যাক্ট কারণ জানানো হবে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন বলেছে এবং এমনটা কিন্তু সুপ্রিম কোর্টও বলেছে। তো সেই কারণ দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনাকে ভুল কারণে আপনাকে বাদ দিয়েছে তাহলে সেই কারণ আপনি দেখাবেন। খসড়া তালিকা বা আগের ভোটার তালিকায় থাকা আবেদনকারীর ডিটেলস এবং এপিক নম্বর দিতে হবে। খসড়া তালিকাতে যে আপনাদের নাম ছিল অথবা আগের যে ভোটার তালিকায় আপনাদের নাম ছিল তার ডিটেলস দিতে হবে এবং তার এপিক নম্বর দিতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সিসে তো আপনি নোটিশ পেয়েছেন, সেই নোটিশ দিতে হবে এবং জুডিশিয়াল অফিসার আবেদনকারীর নাম যে খারিজ করেছে সেই নথি থাকতে হবে, অর্থাৎ আপনার নাম যে খারিজ করে দিয়েছে সেই নথি থাকতে হবে। নাম ডিলিট হওয়ার বিপক্ষে উপযুক্ত যুক্তি বা তথ্য, অর্থাৎ আপনাদের যে নাম ডিলিট হয়ে গেছে তার বিপক্ষে আপনাকে উপযুক্ত যুক্তি দিতে হবে অথবা তথ্য দিতে হবে। যেমন যদি শিফটেড বলা হয়ে থাকে, ধরুন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটেড হয়ে গেছেন, তো সে কারণে আপনার এই জায়গা থেকে আপনাদের নাম বাদ চলে গেছে, তার কারণ অন্য জায়গায় আপনাদের নাম আছে। যদি সেই কারণে ডিলিট করা হয়ে থাকে তাহলে পরে আপনাকে ঠিকানার প্রমাণপত্র লাগবে, অর্থাৎ আপনি যে ওই ঠিকানায় রয়েছেন সেই প্রমাণপত্র লাগবে। মৃত যদি আপনাকে দেখানো হয় তাহলে আপনি যে জীবিত রয়েছেন সেই প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে। যদি ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে কোনো বিচ্যুতি হয়ে থাকে, যেমন ধরুন আপনি নোটিশই পাননি অথবা ধরুন আপনাকে হিয়ারিংয়ে ডাকেইনি, ঠিক আছে, এরকমও তো কারণ হতে পারে যে অনেকে বলেছে আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমার নামে কোনো নোটিশই ইস্যু হয়নি বা আমার হিয়ারিংয়ে হয়নি, তা সত্ত্বেও আমার নাম বাদ চলে গেল। যদি এমনটাও যদি আপনাদের কাছে সাথে হয়ে থাকে তাহলে সেটা আপনাকে দেখাতে হবে যে আমার নামে তো নোটিশই ইস্যু হয়নি অথবা আমার তো হিয়ারিংয়ে হয়নি, তা সত্ত্বেও আমার নাম কেন বাদ
গেল সেটা দেখাবেন। ইআরওর কাছে আগে জমা দেওয়া নথিপত্র থাকা প্রয়োজন, অর্থাৎ আপনি যদি আপনার হিয়ারিং হয়ে থাকে তাহলে ইআরওর কাছে আপনি যে নথিপত্রগুলো জমা দিয়েছেন সেই নথিপত্র থাকতে হবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন যে আপনি যে নথিপত্র আগে জমা করেছেন সেই সেম নথিপত্রই দিতে হবে, নতুন করে অ্যাড করলে কিন্তু না হওয়ার চান্স বেশি। এরপর বলা হচ্ছে আবেদনকারীকে নিশ্চিত হতে হবে যে তার নাম বাদ দেওয়ার তথ্যগত ত্রুটি হয়েছে অথবা আইনিভাবে তার ঠিক হয়নি। এটা কিন্তু আবেদনকারীকে একবারে নিশ্চিত হতে হবে, ঠিক আছে। কেউ ধরুন সত্যি তার কাছে কোনো ডকুমেন্টস নেই, সে সত্যিই ভারতীয় নয়, তা সত্ত্বেও সে যদি আবেদন করে তাহলে তার পরবর্তীকালে সমস্যা হতে পারে। এটা দয়া পাওয়ার জন্য কোনো আবেদন নয়, আবেদনকারীর সম্পর্কে যে ভুল সিদ্ধান্ত হয়েছে সেটা তথ্যপূর্ণভাবে তুলে ধরা প্রয়োজন। অর্থাৎ আপনাকে বাদ দিয়ে যে কমিশন ভুল করেছে অথবা অ্যাডজুকেটিং অফিসার যে ভুল করেছে সেটাকে আপনাকে তথ্যগতভাবে তথ্য তুলে ধরা প্রয়োজন। তো এখন ব্যাপারটি হচ্ছে কি নথি আবেদনের জন্য দরকার পড়বে, অর্থাৎ আপনি তো আবেদন করবেন, তার জন্য তো আপনাকে কোনো নথি দিতে হবে। তো কোন নথির দরকার পড়বে এখন আবার কি বলবো, 13টি ডকুমেন্টস যেটা নির্বাচন কমিশন আগে বলেছিল সেম ডকুমেন্টসই রয়েছে, আবার একবার বলে দিচ্ছে। কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার অথবা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, পেনশন পেমেন্ট অর্ডার অথবা পরিচয়পত্র, 1987 সালের আগে ইস্যু করা সরকার অথবা স্থানীয় প্রশাসন অথবা ব্যাংক অথবা পোস্ট অফিস রাষ্ট্রায়ত্ত সংস্থার ইস্যু করা আইডেন্টিটি কার্ড অথবা শংসাপত্র, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, সংশ্লিষ্ট বোর্ড অর্থাৎ মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট, বন অধিকারের শংসাপত্র, উপযুক্ত প্রশাসনের ইস্যু করা এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট অথবা ওবিসি সার্টিফিকেট, রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি করা ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া কোনো বাড়ি বা জমির শংসাপত্র অথবা পাট্টা, ভোটার তালিকায় নাম থাকার অন্য কোনো উপযুক্ত প্রমাণপত্র সহ আপনাকে আবেদন করতে হবে। এখন ব্যাপারটি হচ্ছে আপনি যে আবেদন করবেন সে আবেদনপত্রে কি থাকতে হবে, অর্থাৎ সে আবেদনপত্রে আপনি কি লিখবেন। দেখুন, আবেদনপত্রের উপরে অর্থাৎ যে আপনি আবেদনপত্রটি লিখছেন তার উপরে আবেদনকারীর নাম এবং ঠিকানা থাকতে হবে। আবেদনকারী কতদিন ধরে ওই ঠিকানায় বসবাস করছেন সেই সময় লাগবে এবং আবেদনকারীর এপিক নম্বর উল্লেখ করতে হবে। ইআরও অথবা সংশ্লিষ্ট অফিসারের কত তারিখের নির্দেশে তার নাম বাতিল গেছে, অর্থাৎ প্রতিদিন তো এখন প্রায় সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে, তো কোন তালিকাতে কত তারিখের তালিকাতে তার নাম বাদ গেছে সেটাকে উল্লেখ করতে হবে। কোন গ্রাউন্ডে আবেদনকারীর নাম বাদ দেওয়া হয়েছিল সেই কারণ সেখানে উল্লেখ করতে হবে যাকে তিনি ভুল বলে মনে করছেন। আবেদনকারীকে শিফটেড, নট ফাউন্ড, বাসস্থান সংক্রান্ত অন্য কোনো কারণে বাদ দেওয়া হয়ে থাকলে তার কাছে বৈধ আধার অথবা অন্য নথি থাকতে হবে, যেমন ধরুন ইলেকট্রিক বিল, পরিচয়পত্র অর্থাৎ ঠিকানার প্রমাণপত্র হিসাবে, অথবা ধরুন গ্যাসের বিল ইত্যাদি আছে সেটা উল্লেখ করতে হবে। আবেদনকারী জীবিত না হওয়া সত্ত্বেও তাকে যদি মৃত বলে গণ্য করা হয়, সেই কারণে যদি তার নাম ডিলিট হয় তাহলে বর্তমান অস্তিত্বের উপযুক্ত নথি প্রমাণসহ দিতে হবে। কোন তারিখে আবেদনকারীর নাম বাদ দেওয়া হয়েছিল তা উল্লেখ করতে হবে আবেদনপত্রে। কোন বিধানসভা কেন্দ্র থেকে তার নাম তুলতে চান তা উল্লেখ করতে হবে আবেদনকারীকে, ঠিক আছে। সবশেষে আবেদনকারী যিনি আবেদন করছেন অর্থাৎ যার নাম বাতিল হয়েছে তার নাম লিখতে হবে, সই করতে হবে, কেন্দ্র লিখতে হবে, এপিক নম্বর লিখতে হবে এবং ফোন নম্বর দিতে হবে। আবেদনপত্র ও সঙ্গে জমা দেওয়া নথির এক কপি প্রতিলিপি নিজের কাছে রেখে দেবেন এবং সশরীরে ফর্ম জমা যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এক কপি রিসিপ্টও আপনি আপনার সঙ্গে নিয়ে রাখবেন। বন্ধুরা, একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে কিন্তু এক্ষুনি লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। বন্ধুরা, এই তো গেল সমস্ত কিছু। এভাবে আবেদন করলে যদি আপনাদের আবেদন ঠিক হয়ে যায়, সমস্ত কিছু যদি সঠিক প্রমাণিত হয়, তাহলে আপনাদের নাম পরবর্তীকালে কোনো একটা সাপ্লিমেন্টারি তালিকাতে উঠবে। কিন্তু পরবর্তীকালে কবে উঠবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, অর্থাৎ সেটা নিয়ে কোনো নির্দিষ্ট ডেট নেই। তো এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।